চারিদিকে শুধু পানি আর পানি, আর সে পানির বুকে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি চর, যেখানে প্রায় 70টিরও অধিক পরিবার বছরের পর বছর ধরে বসবাস করছে। ভাই এখানে আছেন কতদিন ধরে? এখানে যে 2 বছর যাবত। যেখানে না আছে কোনো কোলাহল, না আছে ব্যস্ততা, এমনকি যেখানে বেশিরভাগ মানুষেরই নিজস্ব কোনো জমি নেই, তবু এই মানুষগুলো এখানেই গড়ে তুলেছে নিজেদের এক ছোট্ট পৃথিবী। হ্যাঁ, সারা দিন রাত 24 ঘন্টা এইভাবে চলে। বাতাস বাতাস আর কি লাগে বলেন। কেউ বা জীবিকা নির্বাহ করে গরু পালন করে, কেউ বা ছাগল ভেড়া অথবা হাঁস মুরগি, আবার কেউ বা করে চাষাবাদ অথবা নদীতে মাছ ধরে। চাষ করে আমন ধান কিনে দিলে যে হয়, এখন গাছ গোছ কাটে দিলে আল্লাহ গেলে পানি আসলে পারে, পানি আইলে পারে আমন ধান হয় ভালো। কিন্তু যমুনার বুকের মাঝখানে এই ছোট্ট চরে কিভাবে চলে মানুষের জীবন, এই জীবনকে একটু কাছ থেকে দেখতে আমি চলে এসেছি মানিকগঞ্জের শিবালয়া উপজেলার তেওতা গ্রামের এই চরে। এখন বর্ষার জন্য কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এজন্য আর কি হেঁটে পারাপার হওয়া লাগবে। এজন্য দেখতে পাচ্ছেন চারিদিকে কোথাও কোথাও যথেষ্ট পরিমাণ পানি জমছে। এই চরটা তো সম্পূর্ণ নদীর মাঝখানে, তাই না? নদীর মাঝখানে। তা নদীর মাঝখানে যখন বর্ষায় শুনছি প্রচণ্ড স্রোত হয়, তো এই স্রোতে কি ভেঙে যাওয়ার ভয় নাই? আস্তে আস্তে কিছু ভাঙ্গে, আস্তে আস্তে ভাঙ্গে আবার সরা লাগে। আবার এই চর কয় বছর আছে এখানে? এ সোয়ার হচ্ছে 4-5 বছর হওয়া, 4-5 বছর হওয়া। যেহেতু নদী থেকে আপনারা সম্পূর্ণ মানুষদের থেকে একটু বিচ্ছিন্ন, হঠাৎ করে যদি রাতে কেউ অসুস্থ হয়ে যায় তখন কি লোক হয়? আছে, লোক আছে, নৌকা ট্রলার আছে। হ্যাঁ, যে নৌকাটা পার হয়েছেন ওই নৌকাই চলে যাবে, একার চলে যাবে ঢাকা। আর এমনি ঝড় উঠলে কি অবস্থা এখানে? জোয়ার উঠলে আল্লাহ রাখবো বর বাড়ি। তা আছেন ভালো সবাই এখানে? হ্যাঁ, সবাই ভালো আছে। এ চরে প্রায় 70 থেকে 75টি পরিবার বসবাস করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানকার বেশিরভাগ মানুষেরই নিজেদের কোনো জমি নেই, তারপরও বছরের পর বছর ধরে এ চরকেই আপন করে বসবাস করছে তারা। আর এখানে জমিটা মূলত কাদের আওতায় আছে? আপনাদের নিজস্ব না সরকারের? জমি এগুলা কিছু নিজস্ব আছে, মানে রেকর্ড যেগুলা, আবার কিছু খাস জমি আছে যেগুলা রেকর্ড, ওগুলা টাকা দিয়া সনকারা বা গিরফি রাখা আবার চাষাবাদ করা লাগে। আর অন্য অন্য গিলা কত দহল টহল করে আবাদ করে এইভাবে। নিজেদের মতো করে তৈরি করেছেন ঘরবাড়ি, গড়ে তুলেছেন ছোট্ট এক সমাজ। এমনকি এ চরের এক পাশে রয়েছে একটি মসজিদও। মূল ভূখণ্ড থেকে আলাদা হলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানেই তারা একটা সুন্দর জীবন তৈরি করে নিয়েছেন। এখানে থাকতে কেমন লাগে আপনাদের? এই জায়গা আমরা আরো অন্য অন্য শহরে থাকি আইছি, এই জায়গা আমাদের খুব ভালো লাগে। এই জায়গা মানে যাতায়াত ব্যবস্থা ভালো, নদীর ওই পারে যাইতে মুহূর্তে যে কোনো সময় আমরা যাওয়া আসা করতে পারি। তবে এ চরের মানুষের জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে কৃষিকাজ আর পশুপালন। এখানে কি করতেছেন আপনি? এটা যে আমন ধান খেত নিয়ে নিতেছি। যে কোনো পানিতে হয়ে যায়? হ্যাঁ, বীজ ছিটাই? হ্যাঁ, হ্যাঁ, বীজ ছিটে চাষ করি। চাষ করে আমন ধান কিনে দিলে যে হয়, এখন গাছ গোছ কাটে দিলে আল্লাহ গেলে পানি আসলে পারে, পানি আইলে পারে আমন ধান হয় ভালো, আর পানি না এলে পারে ধান হবো না। তার মানে এখানে চাষও হয়? হ্যাঁ, চাষ হয়, বড় গাড়ি দিয়ে চাষ হয়। আর কি কি চাষ হয়? এখানে আর কলই বুনি আমরা, ওই সময় ধানের মধ্যে আবার কলই বুনবো পানি যাওয়ার পরে, মাসকালি। তাছাড়া এ চরের মাটিতে বাদাম, পেয়ারা, ধান, কুমড়া, লাউ সহ নানা ধরনের ফসলেরও চাষ করা হয়।
চারপাশে নদীর পানি থাকলেও এই মানুষগুলো তাদের সামান্য জমিটুকু কাজে লাগিয়ে নিজেদের মতো করে জীবন চালিয়ে নিচ্ছেন। এটা কি ঘাস এটা? এটা লাগানো গাছ। ও আপনারা লাগাইছেন এটা, মানে আপনাদের নিজেদের লাগানো ঘাস। গরু তো দেখতেছি অনেকেই গরু চাষ করে। আমি ওই সাইডে গেলাম, পুরো একদম শেষ বাড়ি পর্যন্ত গেছি, গিয়ে দেখি সব বাড়ি সব গরু গরু আর গরু। এই গরুগুলো সব বিক্রি করে বললাম, অনেকেই বলতেছে যে গাবতলি হাটে নিয়ে যায়। এই এখানে যখন মামা জোরে ঝড় আসে না, অনেক সময় আসে না, বর্ষার সময় ঝড়ের সময়, তখন এই তো সব টিনের বাড়ি আর এই খড় খোটার বাড়ি, এগুলো কি সমস্যা হয় না? উড়ে যায় না? উড়ে যায় তো, কত যেটা নর্মাল খোটা থাকে না, হ্যাঁ হ্যাঁ। এটা উড়ে যায়। আর জোরে বাড়ি সারিয়ে গেলে ঘরে আবার এনে মিস্ত্রি মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে আবার উঠে লাগে। কারণ টিনের ঘর তো আর কারণ এখন ফাঁকা জায়গা, প্রচুর বাতাস হয়। প্রচুর বাতাস। তবে চাচার সঙ্গে এভাবে কিছু সময় কাটিয়ে মনে হলো এখানকার মানুষের জীবনকে যেন আরও কাছ থেকে অনুভব করতে পেরেছি। কারণ এ চরের মানুষের কাছে গরু পালন শুধু একটি শখ নয়, অনেকের জীবন আর জীবিকার সঙ্গেই এটা জড়িয়ে আছে। এ চরে ঘুরতে ঘুরতে একসময় একজন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হলো। ভাইয়ের সঙ্গে প্রথমে সাধারণভাবেই কথা বলা শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর মনে হলো উনি যেন আমাকে একেবারে আপন করে নিয়েছেন। এ চরের জীবন কেমন, এখানকার মানুষ কিভাবেই বা থাকে, কিভাবেই বা তারা তাদের জীবিকা চালায়, এসব নিয়ে অনেকক্ষণ গল্প হলো আমাদের। তো আপনারা সব এদিকেই গোসল করেন না? হ্যাঁ, এই পাশে করি, যে বাড়ির পিছনে ওই দিকে গোসল করার জায়গা আছে। আর এমনি বাসা বাড়ির যে রান্না করেন, সে পানি কোন পানি ব্যবহার করেন? বাসা বাড়িতে রান্না আমাদের টিউবওয়েলের পানি দিয়ে করা যায়। এখানে টিউবওয়েলও আছে? হ্যাঁ, টিউবওয়েল আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। টিউবওয়েল প্লাস নদীর পানি নিয়ে করে কেউ। তো এইখানে মানুষের প্রধান জীবিকা কি, মানে তারা কি কাজ কাম করে? এবং এখানে মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। মাছ ধরে সবাই? মাছ ধরা, তারপরে কৃষি চাষাবাদ করে, আপনার বাদাম, চীনা বাদাম যেটা, আচ্ছা আচ্ছা। ওই বাদাম, তারপরে তিল আছে। মানে এখানে চাষও হয়? চাষ সব ধরনের ফসল, টমেটো, বেগুন, সবজি, সব ধরনের চাষাবাদ এখানে হয়। আপনি এই প্রথম আইছেন তো, আপনি কিছুদিন পরে আসবেন, মাস 2 পরে আসবেন, এসে দেখবেন অন্য সিস্টেম। আচ্ছা। তখন দেখবেন যে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। নদীর মাঝখানে যেহেতু বসে আছেন, তাহলে তো ইলিশ পাওয়ার কথা। ইলিশ আমরা এই যে আর 2 মাস আছে ইলিশ ধরার। এখন বন্ধ ইলিশ? অক্টোবরের 22 তারিখ থেকে আমাদের ইলিশ ধরার অভিযান সরকারি। যখন অতিরিক্ত বর্ষা হয় না, তখন কি পানি কি আরো বেশি উপরে উঠে? হ্যাঁ, পানি জয় পর্যন্ত আর কি গেছে গত বছর। পুরোটা ডুবে না না কখনো? না না। আর পানি উঠলেও তেমন সমস্যা নেই, 2-4 দিন ওরা কোনো ব্যাপার না। এখানে কি আপনাদের কোনো তৈরি হয়েছে, মানে আপনাদের কোনো, যেমন আমাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় একটা মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, এমন কোনো দলীয় সংগঠন? হ্যাঁ আছে, মেম্বার আছে আমাদের এলাকায়। এখানে আছে না? রাতে কি এভাবে বাতাস চলে? হ্যাঁ, সারা দিন রাত 24 ঘন্টা এইভাবে চলে বাতাস। বাতাস। আর কি লাগে বলেন? আর এখানে কি পোলাপানদের পড়াশোনার কোনো ব্যবস্থা আছে? পড়াশোনার ব্যবস্থা ওই আছে, নদীর ওই পারে যাইতে হয়। এপারে কোনো স্কুল? না, স্কুল এখানে ভাই, স্কুল আমাদের আসিল আগে। তাহলে এই যে বাচ্চাগুলো দেখলাম খেলা করতেছে, এরা এই সব বাচ্চা সবাই ওই নদীর ওই পারে যায়। যে খেয়ায় আপনি পার হয়েছেন না, ওই খেয়ায় ওই নদীর প্রতিদিন? প্রতিদিন সকাল 8টায় যায়, 10টায় থেকে ক্লাস। আসার সময় দেখলাম যে নদীতে প্রচন্ড ঢেউ, তো যখন অতিরিক্ত বর্ষা হয় তখন কিভাবে পারা? বর্ষায় ওই ভাবে আমরা পার হই ওই ট্রলারে। আবার এই যে আমাদের ইলিশ ধরা ট্রলার আছে, ওইগুলা পার হই। আমি হয়তো এখানে একজন ভ্রমণকারী হিসাবে গিয়েছিলাম, কিন্তু ভাইয়ের আন্তরিকতায় একটা সময় মনে হলো আমি যেন কোনো অপরিচিত জায়গায় নেই। মনে হলো নিজের পরিচিত কারো বাড়িতে বসে গল্প করছি। কথা বলতে বলতে ভাই আমাকে নিজের হাতে বাদাম খাওয়ালেন। আরে ভাই তো সব আমার দিয়ে দিল। হ্যাঁ না, আমি ভাই এই বাজি কইরে খায়াটায় বসে রয়েছি আপনার অপেক্ষায়। কইলাম বাইরে কথা দিছে আসবো, আমি তো এটা ক্ষেতের একেবারে তাজা বাদাম না? খেতে এ চরের মানুষের জীবন হয়তো খুব সাধারণ,
কিন্তু তাদের মনের আন্তরিকতাটা সত্যি অসাধারণ। হয়েছে ভাই, অনেক খাইছি, অনেক খান সব ঠিক না খান। অনেক খাইছি, পেট ভরে গেছে। বসেন, খাওয়া দাওয়া করে। না না না, দেরি হয়ে যাবে আবার ঢাকায় ফিরতে। ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। ভাবতেই অবাক লাগে, আমরা শহরে বসে জীবনকে যতটা জটিল মনে করি, জীবন হয়তো আসলে সবসময় ততটা জটিল নয়। কখনো কখনো ছোট্ট একটা ঘর, কিছু চাষের জমি, কয়েকটা গরু ছাগল, আর নদীতে মাছ ধরার জন্য একটা নৌকা, অথবা কিছু আন্তরিক মানুষ, এসব নিয়েও একটা সম্পূর্ণ জীবন গড়ে উঠতে পারে। তেওতার এই চর হয়তো বাংলাদেশের মানচিত্রে খুব বড় কোনো জায়গা নয়, কিন্তু এখানে এসে মনে হলো প্রকৃতির এত কাছ থেকে বেঁচে থাকা এই মানুষগুলোর জীবনটাই হয়তো আসল গল্প। কারণ তারা নদীকে বদলানোর চেষ্টা করেনি, বরং নদীর সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে।